তাহলে এরপর দেখি হ্যালোঅ্যারিন বা অ্যারাইল হ্যালাইড গুলোর ধর্মগুলোর প্রথমে দেখবো ভৌত ধর্ম। একটা হচ্ছে কি প্রত্যেকেই তরল অথবা কঠিন অবস্থায় থাকে। 2 নম্বর কথা হচ্ছে এরা কিন্তু প্রত্যেকেই পোলার, ধ্রুবীয়তা বর্তমান, ধ্রুবীয়। এদের ঘনত্বটা বৃদ্ধি পায় হ্যালোজেনের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে। মনোহ্যালাইড গুলোর ঘনত্বটা ফ্লুরোবেনজিন থেকে ক্লোরোবেনজিনের বেশি, ক্লোরোবেনজিন থেকে আবার ব্রোমোবেনজিনের বেশি। মানে হ্যালোজেন পরমাণুটার পারমাণবিক ভর যত বৃদ্ধি পায় মনো হ্যালো যৌগগুলোর ঘনত্বটা তত বৃদ্ধি পায়। স্ফুটনাঙ্কের প্রভাবটা একই নিয়মে কিন্তু আমরা দেখব এই যে স্ফুটনাঙ্কগুলো, অর্থাৎ ফ্লুরোবেনজিন অপেক্ষা ক্লোরোবেনজিনের বেশি, ক্লোরোবেনজিন অপেক্ষা ব্রোমোবেনজিনের বেশি, ব্রোমোবেনজিন অপেক্ষা আয়োডোবেনজিনের বেশি। স্ফুটনাঙ্কের ক্রমটাও একই হবে স্ফুটনাঙ্কের ক্রমটা। এবারে যখন আমরা ডাইহ্যালাইড গুলোকে নিই, তাহলে একই ডাইহ্যালাইড যদি আমরা বেছে নিই, যেটা আমাদের খুব প্রশ্নে আসে, যে ধরো ডাইক্লোরোবেনজিন, তার কটা আইসোমার আছে? তার একটা হচ্ছে 1 2 আইসোমার, বা এটাকে আমরা বলছি অর্থো ডাইক্লোরোবেনজিন। 1 3 হলে মেটা ডাইক্লোরোবেনজিন, আর 1 4 হলে প্যারা ডাইক্লোরোবেনজিন। এবারে দেখ এদের তো আণবিক গুরুত্বের মানও সমান। প্যারা ডাইক্লোরোবেনজিন বা অর্থো মেটা আইসোমার প্রত্যেকের কিন্তু ঘনত্বের মান একই, আণবিক গুরুত্বের মান এক, কিন্তু এদের দেখা যাচ্ছে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের একটু পার্থক্য আছে। যেখানে প্যারা আইসোমার অর্থাৎ প্যারা ডাইক্লোরোবেনজিন, এইটা এই প্যারা আইসোমারটার বিপি বয়লিং পয়েন্ট অর্থো বা মেটা অপেক্ষা বেশি। প্যারা আইসোমার যেটা আছে প্যারা ডাইক্লোরোবেনজিন, এর বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট গুলো অর্থো আর মেটা আইসোমার গুলো থেকে বেশি হয়। তার কজটা হচ্ছে এটা মোর সিমেট্রিক স্ট্রাকচার দেন অর্থো এন্ড মেটা। সিমেট্রিক, দুটো হ্যালোজেন পরস্পর প্যারাতে আছে এবং পুরো একটা সিমেট্রিক গঠন কাঠামো লাভ করে। এই কারণে এদের কেলাস প্যাকিংটা খুব ক্লোজ প্যাকিং হয় এবং দৃঢ় হয়। তাহলে প্যারা ডাইক্লোরোবেনজিনের ক্রিস্টাল প্যাকিং খুব দৃঢ় হওয়ায় এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান অর্থো আর মেটা আইসোমার গুলো অপেক্ষা বেশি হয়। এরপর আসে ডাইপোল মোমেন্টের কথায়। এটাকেও একটু আবার জানতে হবে যে এদের ডাইপোল মোমেন্ট আছে কিনা একটা প্রশ্নে, এবং কোন দিকে কিভাবে থাকে। যদি আমরা একটা ধরো ক্লোরোবেনজিনের ধরি, মনোক্লোরোবেনজিন, এক্ষেত্রে দুটো টাইপের মোমেন্টাম পেতে পারি। একটা মোমেন্টাম কিভাবে না, বেনজিন বলয় থেকে ক্লোরিনের দিকে, এটা ইলেকট্রোনেগেটিভ মোমেন্টাম, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্টের মতো ক্লোরিন তার ইন্ডাকটিভ এফেক্টের কারণে কিছুটা ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়, এবং টেনে নেওয়ার কারণে এখানে একটা মোমেন্টাম সৃষ্টি হয়। এটা আমরা মিউ 1 বা আই লিখলাম ইন্ডাকটিভ এফেক্টের কারণে। আর একটা মোমেন্টাম দেখো, আমরা যদি ক্লোরোবেনজিনের রেজোনেন্স কাঠামোটা আঁকি, তাহলে ও রেজোনেন্সের ধরুন বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব প্রবেশ করায়। তার ফলে ক্লোরোবেনজিনটা আমরা ক্লাসার গ্রুপ বা অর্থ দ্বারা নির্দেশক গ্রুপ বলি।
এবারে দেখ, বাকি যদি আমরা রেজোন্যান্স ক্যানোনিক্যাল গুলো নাও আঁকি, তাতে দেখতে পাচ্ছি কি রিয়েলটা রেজোন্যান্সের ধরুন প্লাস, বেঞ্জিনটা ইলেকট্রন ঘনত্বটা পেয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রেজোন্যান্সের ধরুন মোমেন্টামটা ভেতরের দিকে, ঠিক উল্টো দিকে। তাহলে রেজোন্যান্সের দরুন যে মোমেন্টামটা সৃষ্টি হলো মিউ আর লিখলাম, সেই মোমেন্টামটা কিন্তু এই দিকে থাকছে, ইলেকট্রনের সরণটা বেঞ্জিনের দিকে। তাহলে কম্প্যারিজন দেখতে হয় আমাদের কোন মোমেন্টামটা বেশি। যদি দুটো ইকুয়াল মোমেন্টাম হয়ে যায় তাহলে ক্লোরোবেঞ্জিন বা হ্যালোবেঞ্জিনটা নন পোলার হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি মিউ আই, এই ভ্যালুটা মিউ আর অপেক্ষা বেশি, যেই কারণে ডাইপোল মোমেন্টের অস্তিত্ব থাকে এবং ক্লোরোবেঞ্জিন বা হ্যালোবেঞ্জিন পোলারিটি লাভ করে এবং যার তুল্য মোমেন্টামটা সিএল এর দিকেই ক্রিয়াশীল থাকে। যখন আমরা ডাইক্লোরোবেঞ্জিন নেব, তার তিনটে আইসোমারের কথা আমরা জানি। অর্থো আইসোমার, অর্থ মেটা প্যারা, তিনটে আইসোমার আমাদের হ্যালোবেঞ্জিনের আছে। মোমেন্টাম গুলো যথারীতি অর্থের ক্ষেত্রে এবং প্যারা মেটার সব একই রকমই দেখি। তো দেখা যাচ্ছে কি এদের রেজাল্টেন্ট মোমেন্টামটা এই বরাবর ক্রিয়াশীল থাকছে। রেজাল্টেন্ট মোমেন্টামটা, যেখানে দুটো হ্যালোজেনের মধ্যে দূরত্ব যত বাড়ে, মনে রাখবে ডাইপোল মোমেন্ট ভ্যালু তত কমে। ডাই হ্যালো আইসোমার গুলোর ক্ষেত্রে দুটি হ্যালোজেনের মধ্যে দূরত্ব যত বাড়বে, এদের ডাইপোল মোমেন্ট ভ্যালু তত কিন্তু কমবে। যেমন এটা হলো অর্থো আইসোমারটা 2.54 ডিভাই অ্যাজ পার তোমাদের বই যা বলছে, যেখানে মেটা আইসোমারটা 120 ডিগ্রিতে প্রায় ক্রিয়াশীল হয়। সরি, 120 ডিগ্রিতে এর ভ্যালু 1.72 ডিভাই। এবং প্যারাটা খেয়াল করো, প্যারাটায় একটা ক্লোরিনের ডাইপোল মোমেন্টের মোমেন্টাম যেদিকে, অপরটা ঠিক বিপরীত দিকে, তাহলে পরস্পর পরস্পরকে কিন্তু প্রশমিত করে দেয়। তাই এদের রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ভ্যালুটা কিন্তু 0। তাহলে আমরা ডাইপোল মোমেন্ট নাই যেটা, সেটা দেখে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের প্যারা আইসোমার, এবং ডাইপোল মোমেন্টের কম বেশি ভ্যালু থেকে অর্থ এবং মেটা আইসোমারটাকে আমরা সেপারেট করতে পারবো। যত ডাইপোল মোমেন্ট কিন্তু বাড়বে, তত লক্ষ্য করে দেখা যাবে কি যে ওই ভ্যালুগুলোকে দেখে নিয়ে, এটা কিন্তু তোমাদের ওই ইয়েতেও আসে, যে জয়েন্টের প্রশ্নতে একটা বাড়তি জিনিস আসে, যেটা হলো এরকম। প্রশ্নটা হচ্ছে এই রকম। বলছি ডাইপোল মোমেন্ট আছে কি নেই, ধর এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে 1, 2, 3 এবং 5 টেট্রাফ্লোরোবেনজিন এর ডাইপোল মোমেন্ট আছে কি নেই, থাকলে কতটা ভ্যালু হয় সেটাও আলোচনা করি। এখানে লক্ষ্য করব আমরা বিএফ3 লাইক স্ট্রাকচার একটা আছে, যাদের ডাইপোল মোমেন্ট মনে আছে, তোমার ভিডিওটা একটু দেখে নিও, যেটা মনে নেই আপলোড। BF3 লাইকের যে প্ল্যানার যে স্ট্রাকচার হয়, তাতে যে কোনো দুটো BF মোমেন্টাম এর রেজাল্টেন্ট যেটা আসে, সেটা 3 নম্বরটার সঙ্গে সমান এবং বিপরীত হয়, তাহলে রেজাল্টেন্ট মোমেন্টাম কিন্তু 0 হয়। এবারে লক্ষ্য করো, এই যে সিসিএল মোমেন্টাম, এখানে একটা সিসিএল মোমেন্টাম এবং প্যারা অবস্থানের যে সিসিএল মোমেন্টাম,
এই তিনটে মোমেন্টাম প্রায় BF3 মোমেন্টামের মতো, প্ল্যানার 120 ডিগ্রিতে কাজ করে, মানে তিনটে রেজাল্টেন্ট মোমেন্টামটা কিন্তু জিরো হয়ে যায়, পড়ে থাকে কেবলমাত্র একটার তুল্য মোমেন্টাম। তাহলে 1 2 3 5 টেট্রাক্লোরোবেনজিনের রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট থাকে এবং সেটা কেবলমাত্র মনোক্লোরোবেনজিনের সঙ্গে সমান। চারটের উপস্থিতির কারণে 4 গুণ হয় না মনোক্লোরোবেনজিনে। আবার যদি আমরা 1,3,5 ট্রাইক্লোরোবেনজিন দেখি, তার আবার ডাইপোল মোমেন্ট ভ্যালুটা 0। একই প্ল্যানার স্ট্রাকচার, তিনটে পিসিএল মোমেন্টাম পরস্পর 120 ডিগ্রি প্ল্যানারিটিতে কাজ করে, তাই এদের রেজাল্টেন্ট মোমেন্টামটা কিন্তু 0, কারণ দুটোর যা রেজাল্টেন্ট মোমেন্টাম সেটা 3 নম্বরটার সঙ্গে সমান এবং বিপরীত, তাই এক্ষেত্রে রেজাল্টেন্ট মোমেন্টামটা 0 হয়। আর এর পড়ে থাকে একটার জন্য, ক্লোরোবেনজিনের সমতুল্য একটা ভ্যালু পড়ে রইল। মিথাইল ক্লোরাইডের এসএন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া করার প্রবণতা অ্যারোমেটিক হ্যালাইড গুলো যেমন ক্লোরোবেনজিন বা ভিনাইলিক হ্যালাইড যেমন ভিনাইল ক্লোরাইড অপেক্ষা বেশি। বা আমরা এখানে প্রশ্নটা অন্যভাবে দিলে থাকবে যে অ্যালিফ্যাটিক হ্যালাইড গুলোর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রবণতা অ্যারোমেটিক গুলি অপেক্ষা বেশি কেন? খুব ভাইটাল একটা প্রশ্ন, আমি উত্তরটাকে দেবার একটু চেষ্টা করি। যখন অ্যালিফ্যাটিক হ্যালাইড যৌগগুলো হয় সেটা যুক্ত থাকে একটা চতুষ্ফলকীয় কার্বনের সাথে, যেটা সংকরায়ন sp3, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে ক্লোরোবেনজিন বা ভিনাইল ক্লোরাইডে হ্যালোজেন পরমাণুটি যুক্ত আছে sp2 সংকরায়িত কার্বনের সাথে। এস ক্যারেক্টার বাড়লে হাইব্রিডাইজেশনে সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মান কিন্তু বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি তড়িৎ ঋণাত্মকতার ক্রম লিখি হাইব্রিডাইজেশন অনুযায়ী, সেটা হলো sp3 less than sp2 less than sp। তাহলে sp3 অপেক্ষা sp2 কার্বনগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই ক্ষেত্রে আনস্যাচুরেটেড কার্বনের সঙ্গে যখন যুক্ত থাকে ইলেকট্রন ডেনসিটি সরণটা কার্বনের দিকে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা পোলারিটি ওরা সৃষ্টি করে ইন্ডাকটিভ এফেক্টের জন্য, যেটা নিউক্লিওফিলিক বিক্রিয়াকে প্রম্পটিং করে। এটা একটা কারণ যে অ্যালিফ্যাটিক গুলো কেন বিক্রিয়া করতে সক্ষম হয়, কারণ এখানে ইন্ডাকটিভ এফেক্টের জন্য পোলারিটি গেইন করে, যেটা নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। এক্ষেত্রে কিন্তু sp2 কার্বনের সাথে যুক্ত, এই কারণে হ্যালোজেন পরমাণুর ইলেকট্রন ডেনসিটি কার্বনের দিকে সরে আসে, ফলে সহজে এরা বিক্রিয়া করতে যায় না। দ্বিতীয় কারণটা হলো আমরা যদি ক্লোরোবেনজিনের রেজোনেন্সটাকে দেখি, এই রেজোনেন্সের দরুন ক্লোরিন ইলেকট্রন জোড়া বেনজিন বলয়ে প্রবেশ করায়, ফলে CCl বন্ডটা কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার এক্ষেত্রে ক্যানোনিক্যালে লাভ করেছে। এবং টোটাল যদি আমরা তিনটে ক্যানোনিক্যালকে আরো আঁকি, তাহলে ক্লোরোবেনজিনের রেজোনেন্সের দরুন দেখতে পাচ্ছি কি CCl বন্ডটা কোথাও সিঙ্গেল বন্ড কোথাও ডাবল বন্ড, অর্থাৎ পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে।
বন্ড অর্ডার যেহেতু বেড়ে যায়, বন্ধন বিয়োজন শক্তির মানটাও কিন্তু বেড়ে যায়, যেখানে অ্যালিফ্যাটিক হ্যালাইড গুলো কিন্তু পিওর সিঙ্গেল বন্ড ক্যারেক্টারে থাকে। অ্যারোমেটিকের ক্ষেত্রে সেই ক্যারেক্টারটা কিন্তু পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে যায়। এই কারণে সহজে বিয়োজিত হতে চায় না, তাই নিউক্লিওফিলিক বিক্রিয়ায় এরা সহজে, মানে যে কন্ডিশনে অ্যালিফ্যাটিক গুলো অংশগ্রহণ করে সেই একই কন্ডিশনে অ্যারোমেটিক গুলোর বিক্রিয়ার হার একদম নগণ্য, প্রায় করেই না। ভিনাইলের ক্ষেত্রেও কিন্তু একই রকম রেজোনেন্স কাঠামোর অস্তিত্ব আছে। এবং এই রেজোনেন্স কাঠামোর কারণে একইভাবে ভিনাইল ক্লোরাইডেও সিসিএল বন্ডটা আংশিক ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, বন্ড অর্ডারের মান বেড়ে যায়, ফলে এরা কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়া সহজে করে না। এছাড়া sp2 কার্বনে সৃষ্ট হওয়া ক্যাটায়ন, যদি সর্বোচ্চ ক্ষেত্রে ধরে নিই এখানে কোনো ক্যাটায়ন সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই স্টেবিলিটি পায় না, কারণ এ কোনো রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে না, এর কোনো স্টেবিলিটি নেই, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে সিএলটা সহজে বেরোতে পায় না, প্লাস রেজোনেন্সের ধরুন ডাবল বন্ড ক্যারেক্টার, যার জন্য বন্ড এনার্জির মান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই কটা কারণের মিলিতভাবে আমরা কি বলতে পারি যে অ্যালিফ্যাটিক গুলোর, হ্যালাইড গুলোর এসএন বিক্রিয়া, নিউক্লিওফিলিক বিক্রিয়ার রেটটা অ্যারোমেটিক হ্যালাইড গুলোর নিউক্লিওফিলিক বিক্রিয়ার রেট অপেক্ষা কিন্তু অনেক বেশি। আর একটা জিনিস আমরা বলতে পারি যে বেনজিনের পাই ইলেকট্রন ক্লাউড কোন নিউক্লিওফাইলকে যদি অ্যাটাক করতে হয়, তাহলে ক্যাটায়ন তো স্টেবিলিটি পায় না, তাহলে এরকম ব্যাক সাইড একটা নিউক্লিওফাইলকে কিন্তু অ্যাটাক করতে হতে পারে, যেখানে এই পাই ইলেকট্রন ক্লাউড আমরা পড়েছি সিগমা ইলেকট্রন ক্লাউডের উপরে এবং নিচে পাই ইলেকট্রনের একটা ক্লাউড থাকে। এই পাই ইলেকট্রন ক্লাউডটাই নিউক্লিওফাইলকে ব্যাক সাইড অ্যাটাক করতে বাধা দেয়, তাহলে এই অ্যাটাকটা কিন্তু পসিবল হয় না। এই কারণে অ্যারাইল হ্যালাইড গুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে না এবং রেটটা অ্যারোমেটিক অপেক্ষা আরো কম। অ্যালিফ্যাটিক গুলোর মতো অ্যারোমেটিক গুলো সহজে বিক্রিয়া করতে পারে না, তবে ড্রাস্টিক কন্ডিশন অর্থাৎ 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 300 অ্যাটমসফিয়ার চাপে 6 থেকে 8% এনওএইচ দ্রবণের সাথে ক্লোরোবেনজিনের বিক্রিয়া ঘটে ফেনল তৈরি হয়, এটাকে ডাউ প্রসেস বলা হয়। অনেক কটা মেকানিজমের মধ্যে একটাকে বলে বেনজাইন মেকানিজম, বেনজাইন পদ্ধতি, যেটা অন্তর্বর্তী যৌগরূপে একটা ত্রিবন্ধন যুক্ত বেনজিন তৈরি হয়। আমি সম্ভাব্য পথটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘটে এটা। নিউক্লিওফাইল অর্থাৎ এক্ষেত্রে আমাদের OH গ্রুপ, যে কার্বনটাই হ্যালোজেন আছে ঠিক তার পার্শ্ববর্তী একটা হাইড্রোজেনকে প্রোটন হিসাবে বের করে নেয়, তাহলে এখানে কি সৃষ্টি হবে, এই কার্বনটা নেগেটিভ হবে এবং যে নেগেটিভ চার্জটা পাশের কার্বনটাকে অ্যাটাক করলে সিএলটা এই ইলেকট্রন জোনটা নিয়ে বেরিয়ে যাবে। তাহলে নিউক্লিওফাইল এসে এই হাইড্রোজেনটাকে প্রোটন আকারে বের করে, ফলে এই কার্বনটা হচ্ছে সি মাইনাস ইলেকট্রন জোড়াটাকে ক্লোরিন যে কার্বন আছে সেই কার্বনটাকে প্রদান করলে ক্লোরিন ইলেকট্রন জোড়টা নিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো একটা কার্বন সৃষ্টি হলো অন্তর্বর্তীতে, যেখানে কিন্তু বেনজিনে একটা ট্রিপল বন্ড সৃষ্টি হলো। পরবর্তী স্টেপে এই বেনজাইনের সাথে নিউক্লিওফাইল অর্থাৎ OH- এর বিক্রিয়া ঘটে
এবং ঠিক বিপরীত পদ্ধতিতে বলছি কি না ও একটা প্রোটনকে গ্রহণ করে নেয়। ঠিক বিপরীত পথ, এই মধ্যিখানে একটা বেঞ্জাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়। এবারে লক্ষ্য করে দেখেছে কি, যদি ক্লোরোবেনজিনের অর্থ এবং প্যারা অবস্থানে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা রেজোনেন্সের দরুন ইলেকট্রন জোড় টেনে নেয়, এমন যদি গ্রুপ থাকে, তাহলে কিন্তু এই বিক্রিয়াটার রেট অনেক ফাস্টার হয়, বিক্রিয়াটা অনেক সহজাত কন্ডিশনেও ঘটে। অর্থাৎ এই 350 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় 300 অ্যাটমসফিয়ার চাপ কিন্তু সেক্ষেত্রে প্রয়োগ করতে হয় না। যেমন প্যারাক্লোরোবেনজিনের সাথে যখন আমরা প্যারানাইট্রোক্লোরোবেনজিনের বিক্রিয়া যখন ঘটানো হয়, তখন 15% NaOH দ্রবণ এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই কন্ডিশনেই বিক্রিয়াটি সম্পন্ন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু প্রথমে ফিনেট জাতীয় যৌগ তৈরি হয়, অর্থাৎ এটা ONA তৈরি হয়। কিন্তু আমরা সেকেন্ড স্টেপটাতে অম্লায়িত করলে, অ্যাসিডিফাই করলে, এখানে আমরা HCl ব্যবহার করলাম, তাহলে এই ONA টা OH হয়ে যায়, ফেনলে পরিণত হয়। তাহলে ক্লোরোবেনজিনের যদি অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেমন NO2 ইত্যাদি উপস্থিত থাকলে অনেক সহজাতভাবে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। দ্বিতীয় একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। ক্লোরোবেনজিনের সাথে জিঙ্ক ক্লোরাইড বা কপার অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে যদি তরল অ্যামোনিয়া বা লাইকার অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, ক্লোরোবেনজিনের সাথে জিঙ্ক ZnCl2 বা Cu2O, তার 73 থেকে 475 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া ঘটালে Cu2 এর জায়গায় আমরা ব্যবহার করতে পারি ZnCl2, তাহলে তৈরি হয় অ্যানিলিন NH2। এটাতে অ্যানিলিন তৈরি হয়। আবার তাহলে এটা একটা দ্বিতীয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। থার্ড নিউক্লিও সাবস্টিটিউশনটা হলো ব্রোমোবেনজিনকে যদি CuCN, কপার সায়ানাইড, কিউপ্রাস সায়ানাইড এবং পিরিডিন ক্যাটালিস্ট দিয়ে বিক্রিয়া করানো হয়, তাহলে ব্রোমোবেনজিনটা পরিণত হয়ে যায় সায়ানোবেনজিনে। সায়ানোবেনজিনে ব্রোমোবেনজিন পরিণত হয়। এখানে আমাদের তো বুঝতে হবে যে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কেন না। প্রথম কথা দেখছি, যেখানে হ্যালোজেনটা ছিল সেই হ্যালোজেনটা প্রতিস্থাপিত হয়েছে, আর যে গ্রুপগুলো প্রতিস্থাপিত করেছে প্রত্যেকটা কিন্তু নিউক্লিওফাইল। এগুলো নিউক্লিওফিলিক টাইপ প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই মাত্র কয়েকটা এক্সাম্পল তোমাদের সিলেবাসে পড়ানো হয় যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। ইথো সাবস্টিটিউশন আরো কিছু আছে তোমাদের সিলেবাসে, সেটা আবার কাজ করেনি। এরপরে সহজ বিক্রিয়াগুলোকে পড়বো। সহজ বিক্রিয়াগুলো বলতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো খুব সহজ। সহজ মানে ক্লোরোবেনজিনের ওরিয়েন্টেশনটা কি? ক্লোরোবেনজিন হচ্ছে অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ, সেই অনুযায়ী রিয়েজেন্ট দিয়ে বিক্রিয়াগুলোকে বোঝানো। 1 নম্বর হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরোবেনজিনকে যদি হ্যালোজেন বাহক
যেমন আয়রন চূর্ণ এবং Cl2 এর সাথে বিক্রিয়া করানো হয়, এক্ষেত্রে আয়রন চূর্ণের পরিবর্তে আমরা FeCl3 অনাদ্র ব্যবহার করতে পারি, তাতে অর্থো এবং প্যারা আইসোমার তৈরি হয়। অর্থো ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন তৈরি হয়। শুধু ওরিয়েন্টেশনটা যদি জানা থাকে তাহলে অ্যান্সার গুলো হবে। এবার দেখো ক্লোরোবেনজিন না হয়ে তোমার যদি নাইট্রোবেনজিন দিত, কারণ নাইট্রোবেনজিন মেটা নির্দেশক, তখন এই অর্থ প্যারা দু রকম আইসোমার তৈরি না হয়ে একটাই আইসোমার হতো মেটা। এর পরের বিক্রিয়াটা হচ্ছে নাইট্রেশন। রিএজেন্ট কি? ঘন HNO3 এবং H2SO4 এর মিশ্রণ। আমি ক্লাস 11-এ এটাকে পড়িয়ে দিয়েছিলাম, তবে এখানে আরেকবার বলে দিই। ইলেকট্রোফাইলটা কি? এক্ষেত্রে ইলেকট্রোফাইলটা কিন্তু NO2+। কিভাবে তৈরি হয় আমি একটা শর্টকাট পদ্ধতিতে দেখিয়ে দিই। ধরো H2SO4 কে আমরা বিয়োজিত করলাম H+ এবং HSO4-। এই H2SO4টার এখানে ভূমিকা কি? NO2টা তো HNO3 থেকে তৈরি হয়। H2SO4 এক্ষেত্রে ইলেকট্রোফাইল উৎপাদক, মানে উৎপাদনে সহায়তা করা এবং জল শোষক উভয় রূপে কাজ করে। নাইট্রিক অ্যাসিডকে আমাদের সুবিধার্থে আমরা একটু আলাদাভাবে ভেঙে রেখেছি। OHNO2, OH-টার ইলেকট্রন জোড়া নিয়ে ও কিন্তু প্রোটনটাকে গ্রহণ করে। যখনই ও প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে তখনই ও পরিণত হয় OH2+NO2, একটা ইন্টারমিডিয়েটে পরিণত হলো। যেই এটা প্লাস হলো তেমনি এই ইলেকট্রন জোড়টা উঠে ও এর মাথায় চলে এলো। তাহলে NO2 এর সাথে যে ও এর বন্ডটা ছিল ওই ইলেকট্রন জোড়টা চলে গেল এখন অক্সিজেনের উপরে। তৈরি হলো গিয়ে NO2+ ইলেকট্রোফাইল। এবং এই যে জল উৎপন্ন হলো এ তো ইলেকট্রোফাইলটাকে নষ্ট করে দেবে, তাই জলটাকে নষ্ট করার জন্য শোষক হিসেবে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের কিন্তু দুটো কাজ, HNO3 থেকে আমাদের ইলেকট্রোফাইলটা তৈরিতে সহায়তা করা, এবং সেকেন্ড কাজ হচ্ছে কি না জলটাকে শোষক হিসেবে ব্যবহার করা। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আমরা ক্লাস 11-এ পড়েছি। এক্ষেত্রে ক্লোরোবেনজিনের যদি আমরা নাইট্রেশন করাই, তাহলে অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো ক্লোরোবেনজিনের একটা মিশ্রণ পাবো। ঘন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ সহযোগে উত্তপ্ত করলে তৈরি হবে অর্থোনাইট্রো ক্লোরোবেনজিন এবং প্যারানাইট্রো ক্লোরোবেনজিন। মনে রাখবে আমরা যদি উল্টো বিক্রিয়া ঘটাই, এখানে একটা কোয়েশ্চেন দেয় তোমাদের জন্য খুব, সেটা হচ্ছে ক্লোরোবেনজিনের নাইট্রেশন, দেখ এই বিক্রিয়াটা, এবং নাইট্রোবেনজিনের ক্লোরিনেশন, আলাদা প্রোডাক্ট তৈরি হয় কেন? বলতো নাইট্রোবেনজিনের ক্লোরিনেশন করলে কি প্রোডাক্ট পাবো? নাইট্রোবেনজিনের NO2 গ্রুপ হচ্ছে মেটা নির্দেশক, তাহলে ক্লোরিনটা আসবে মেটাতে। তাহলে কি পেলাম? এখানেতেও বেনজিন বলয়ে একটা Cl একটা NO2 এলো, এখানেও বেনজিন বলয়ে একটা Cl একটা NO2 এসেছে, কিন্তু প্রোডাক্ট কি একই হয়েছে না? এখানে অর্থ প্যারা আইসোমার হয়েছে, এখানে মেটা, বলছে দুটো আলাদা কেন? এই ব্যাখ্যাটাই আসতে পারে তোমাদের ক্লাস 12 এর কোশ্চেনেতে। উত্তরটা কিন্তু নির্দেশক গ্রুপ রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই ক্লোরোবেনজিনের রেজোনেন্সে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়
আমি ভিডিওটা আপলোড করে দেবো, তোমরা একবার দেখেও নেবে। আর নাইট্রোবেনজিনের রেজোনেন্সে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি হয়, তাই ক্লোরোবেনজিনের অর্থ প্যারা আইসোমার হয় আর নাইট্রোবেনজিনের মেটা আইসোমার হয়। এরপর আসছে কি সালফোনেশন, বিকারক ঘন H2SO4 কোথাও ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের ব্যবহার করে। ইলেকট্রোফাইলটা কি, এখানে দুটো ধারণা আছে, একটা হচ্ছে SO3 আর একটা HSO3+। দু রকম ধারণা এখানে তো রয়েছে। সালফোনেশন কি হয়, ক্লোরোবেনজিনের সাথে যদি ঘন সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে ক্লোরোবেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিডের ক্লোরিন প্রতিস্থাপিত আইসোমারটা তৈরি হয়। এক্ষেত্রে মাদারটা কিন্তু সালফোনিক অ্যাসিড, তাহলে এটাকে আমরা বলবো অর্থোক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড এবং প্যারাক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। দুটো আইসোমার পাচ্ছি আমরা, অর্থোক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড এবং প্যারাক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। তারপরে হলো ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়াতে ওই একই রকম অর্থ এবং প্যারা আইসোমার পাবো। ক্লোরোবেনজিনের সাথে যদি মিথাইল ক্লোরাইড CH3Cl এবং অনাদ্র AlCl3 এর বিক্রিয়া করানো হয়, তাহলে অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইনের মিশ্রণ পাওয়া যায়। অ্যাসাইলেশন বিক্রিয়ায় অর্থাৎ ক্লোরোবেনজিনের সাথে যদি অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া হয় CH3CuCl অনাদ্র AlCl3, তাহলে কিছুই না, CH3 জায়গায় COCH3 যুক্ত হবে। ক্লাস 11 এর পড়া এটা, শুধু বাড়তি করে নির্দেশকটি মনে রাখতে হচ্ছে, অর্থতে না প্যারাতে। অর্থোক্লোরোঅ্যাসিটোফেনন একটু পার্সেন্টেজে কম তৈরি হবে এবং প্যারাক্লোরোঅ্যাসিটোফেনন এক্ষেত্রে হবে অর্থোক্লোরোঅ্যাসিটোফেনন এবং প্যারাক্লোরোঅ্যাসিটোফেনন। আর জাস্ট দুটো বিক্রিয়া আছে ছোট ছোট, সেটাকে লেখা একটা ভার্জ-ফিটিক বিক্রিয়া। ভার্জ-ফিটিক বিক্রিয়াতে একটা অ্যারাইল হ্যালাইড, ভার্জ বিক্রিয়ার মতোই একটা অ্যারাইল হ্যালাইড এর সাথে একটা অ্যালিফেটিক হ্যালাইড, তাহলে ক্লোরোবেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড ধাতব সোডিয়াম ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটালে, দেখো এটা কিন্তু ভার্জ বিক্রিয়ারই একটা পরিবর্তিত রূপ। এই অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে বেনজিনে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়ে যাবে। তাহলে শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেনজিন এবং মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটালে
টলুইন হবে। আর আরেকটা পরিবর্তিত রূপ হলো এক্ষেত্রে ফিটিক বিক্রিয়া। এটা হলো ভার্জ ফিটিক, আর শুধু ফিটিক কি 2 অণু ক্লোরোবেনজিন ধাতব সোডিয়ামের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে যায় তাকে বলবো আমরা ফিটিক বিক্রিয়া। মানে ভার্জ বিক্রিয়ারই এগুলো পরিবর্তিত রূপ। তখন বাইফিনাইল তৈরি হবে। শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেনজিনকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে এই অংশটা বাদ দিয়ে দেবো আমরা, তাহলে তৈরি হবে কি না বাইফিনাইল। এই যৌগটাকে বলে বাইফিনাইল বিক্রিয়া। যদি আয়োডোবেনজিনকে কপার চূর্ণ সহ উত্তপ্ত করা হয় তাহলেও একই বাইফিনাইল তৈরি হয়। 2 অণু আয়োডোবেনজিনকে কপার চূর্ণ সহ যদি আমরা উত্তপ্ত করি তাহলে একই রকম বাইফিনাইল তৈরি হয়।